কি ছিলেন, গরু না খাসি? গরু। এইবার আমি টোটাল সালামি পাইছি কত? 1,70,000 টাকা। ফোন ধরতেছিলে না কেন? টি শার্ট পরতেছিলা? দর্শক, ঈদ মুবারক। সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। এই আপনার পরিচয়টা কি দিবে বলেন তো? কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, অনেকে আপনাকে টিকটকার বলে, বিজনেসম্যান বলে, কি দিব বলেন? না, কিসের বিজনেসম্যান, কিসের টিকটকার? আমার টিকটকার নাই তো। নাই, এই কারণে ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর ফাহিম। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তারপর কেমন আছেন, কেমন চলছে দিনকাল? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। ঈদ মুবারক দেন আজকে। ঈদ মুবারক। ঈদ মুবারক ভাই। ঈদ মুবারক। আচ্ছা ঠিক আছে। মাংস খাবেন? হ্যাঁ, মাংস খাবেন। মাংস রান্না হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় খাবো, কারণ মানুষজন এখন ব্যস্ত আছে। তারপর ঈদ কেমন চলছে আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আপনার কেমন চলতেছে? আমার এই যে ছুটি নেই না? ছুটি নেই, আসলে ছুটি নেই, আমাদের ছুটি থাকে না ঈদের সময়। এই আপনাদের ঘরে ঘরে আপনাদেরকে নিয়ে কাজ করতে হয়। আপনাদের ঈদের বার্তা হচ্ছে মানুষকে পৌঁছে দিতে হয়। তো কি ছিলেন, গরু না খাসি? গরু। গরু। কি ছিলেন, গরু না খাসি? আপনি তো বলছেন গরু। আচ্ছা, কোরবানির কথা ভাবছিলাম ভাই আমি। কোরবানির কথা তো জিজ্ঞেস করছি। গরুই তো। গরু। গরু। আচ্ছা ঠিক আছে, ওকে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এই যে ঈদের সময় একটা কমন প্রশ্ন থাকে, মানে ছোটবেলা, এখন তো বড় হয়ে গেছেন, বিয়ে করে ফেলেছেন, তো ঈদে আসলে ছোটবেলা ভালো ছিল না বড়বেলা ভালো ছিল, কোনটা মিস করেন? ছোটবেলায় অনেক মজা ছিল, দেশে যেতাম তো, কোরবানিতে দেশে যেতাম, দেশে করতাম। তারপর ঢাকায় যখন আমি মনে হয় 4 বছর ধরে আমি মানে নিজে কোরবানি দেই। মানে আগে তো ফ্যামিলি থেকে দিত, মানে 4 বছর ধরে আমি দেই। তো গরু কিনতে আমিই যাই, গরু নিয়ে আসি আমরা সবাই মিলে একসাথে। তো ওইটাই অনেক মজা লাগে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। বাট যখন কাটাকাটির ব্যাপার আসে না, তখন আমার মাথা ঘুরায়। দেখলে কাটাকাটি করেন না? আমি পারি না, একদমই না। না না না, কষায় রেখে দেন। হ্যাঁ, কষাই আছে, সবাই আছে, ফ্যামিলি সবাই। আগে তো গরু মানুষকে জিজ্ঞেস করতেন ভাই কত, এখন আপনাকে জিজ্ঞেস করে কত? না, আমি তো বলি না, আমি আস্তে করে ঢুকে রেখে দিই লুকে। তারপর হচ্ছে ঈদ তো এখন ঢাকায় করেন না? ঢাকায় করি। আগে কোথায় করতেন? আমি কুমিল্লা করতাম। কুমিল্লায় করতেন বাড়িতে। একটা কমন প্রশ্ন ঈদ আসলে সবাইকে করতে হয় কি, ছোটবেলায় ঈদের একটা মজার স্মৃতি, মজার গল্প কি হতো ছোটবেলা? রোজার ঈদে তো মজাটা বেশি হয়। হ্যাঁ, টাকা পয়সার ব্যাপার আছে না, এটা এখনো হয়। তো টাকা পয়সা ভালোই, পকেট টকেট গরম থাকতো ছোটবেলায়। বাট বড় হওয়ার পরে আস্তে আস্তে মনে করেন এটা কমতে শেষ, মানে নাই। মনে করেন যে আমি যে টাকা মানে নিয়ে যাচ্ছি আর কি, ওইটা তো শেষ। সাথে মনে করেন আশেপাশের বিকাশের অ্যাকাউন্টও শেষ করে দেয়। কজ আমার বাড়িতে কুমিল্লায় যাই যখন, অনেক আমার কাজিন, অনেক সব ছোট আমার। আচ্ছা, সব ছোট। তারপর আমার টিমে অনেক মানুষ, এগুলো সব ছোট। আর যেটা কোরবানিদের টাইমে আমাদের মানে 4 বছর ধরে আমি যে জিনিসটা মজা পেয়েছি, ঠিক 2 দিন আগে এই চল গরু কিনতে যাব। হাটের মধ্যে কিন্তু আমরা ঘুরি, মানে 3-4 দিন ধরে ঘুরি, গরু কিনতে যাব। বাট আমি আজ পর্যন্ত ভাই গরুর এমনি ধরে দেখতে পারিনি। কেন? থাপড় দিয়ে গরু দেখে সবাই, আমার পাশে সবাই কিন্তু থাপড় দিয়েই মারে, সবাই থাপড়ই মারে, পিছন ছেড়ে মারে। আমি এটা ভয় পাই অনেক। তারপর ওরাই গরু আনে, আমরা পিক আপে উঠাই আবার এদিকে আইনে নামাই, আবার নিচে সেই জায়গায় দেখি। আর ঠিক কোরবানির দিন আমি দেখে ঠিক আবার বাসায় যাই। আপনার সালামি ব্যবসাতে সবসময় চাঙ্গা থাকে, আমি রোজা ঈদে দেখেছিলাম ব্যাপক টাকা তুলেছিলেন। এবার কি অবস্থা বা এই সালামি ব্যবসা কেমন যাচ্ছে আপনার? এইবার আমি টোটাল সালামি পাইছি কত পাইছি বলবো? বলেন। 1,70,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভ্যাট ট্যাক্স খবর পেলে খবর আছে। এবার আমি না ভাই, এটা সালামি ভাই, এটা তো আপনি কাউকে গিফট করতেছেন না। দুদক যদি জানে আর কি যে সালামি তো প্রচুর ইনকাম হয়, তাহলে এটা তো ট্যাক্স বসায় দিবে। না, এটাতে আমরা চাই যে এটাতে না বসাক, এটা তো সালামি, এটা তো ঈদ আনন্দ ভাগাভাগি। ঈদ আনন্দ ওই দিন যদি আমাদের সবাই আরো 5,000 টাকা করে মোবাইলে এমনি পাঠাই দেয়, তাইলে ঠিক আছে ভাই। আচ্ছা, সরকার থেকে 1,70,000, তো আমি দিছি প্রায় 90,000 টাকার মধ্যে দিয়ে দিছি। কত টাকা? 90,000 টাকা। তা আপনার কাছে যে আমি ইনবক্সে এতবার সালামি চাইলাম, আপনি তো পাত্তাই দেন না আমারে। আমি চাইছিলাম আপনার কাছে। ভাই আপনি তো আমার চাইছেন, তার পাশাপাশি আরো অনেক মানুষ চাইছে। হ্যাঁ, তখন আপনি যখন আমাকে চাইছেন না, তখন আমার বিকাশ অ্যাকাউন্টটা ফাঁকা ছিল ভাই, ক্যাশ ছিল। তখন আমার কাছে ক্যাশ ছিল, বিকাশ থাকলে আমি আপনি পাইতেন। বিকাশে আমি দিছি, অনেকই দিছি বিকাশে। তার মানে তাহলে আপনার লাভ কত হয়েছে? ভালো তো লাভ হয়েছে, খারাপ না তো। 70, 72 এরকমই আসে, প্লাস মাইনাস। হয় প্লাস মাইনাস এরকমই আছে। খাইছি মেসি তো, ঘুরছি আশেপাশে, তেল ভরছি। এত টাকা কি করছেন সালামি? বাসায় দেওয়া লাগে নাই কিছু? বাসায় তো সবাইকে দিলামই তো। ও, সবাইকে দিয়ে আপনার 72,000 টাকা লাভ। হ্যাঁ, বিনা পুঁজিতে 72,000 টাকা আপনি এটা ভাই, এটা মনে করেন যে আমি ধরেন ফেসবুকে স্ট্যাটাস দিছি, প্লিজ আর 5 দিনের জন্য আমি তোমার ছোট ভাই সালামি পাঠাও। আরে গাজীপুরের এক সাবস্ক্রাইবার ভাই, আগের বার ঈদে ওই আমার 5,000 টাকা পাঠাইছে, ওর কাছে আমার নাম্বারটা আছে। আচ্ছা, আর জানে ওই নাম্বারে বিকাশ আছে। ও 5,000 টাকা পাঠাইছে, ভাইয়া পাঞ্জাবিটা কিন্তু কিনেন। আগের বার। এইবার যখন আমি স্ট্যাটাস দিলাম না, টাস করে ভাই বিকাশে দিয়ে 10,000 টাকা। বাহ, ডাবল হয়ে গেছে। আমি ফোন দিলাম, কিরে ভাই তোর কি উন্নতি হয়েছে? তুই তো 5,000 দিলি, এবার 10,000। হ্যাঁ ভাই 10,000 বাড়তে থাকবে, আপনি কিনেন।
বললাম যে এইবার ঈদেও কি এই ধরনের প্রজেক্ট মাথায় আছে নাকি? এইবার ঈদে না, এটা তো কোরবানির তো, এটা ট্যাগেল দিতে হবে, নাহলে আমিও ধরা খেতে পারি। আচ্ছা ঠিক আছে, ওকে। সালামি দেওয়ার কথা শুনলাম, সালামি নেওয়ার কথা শুনলাম যে বললেন গরুর হাটে গরু কিনতে যান, তা আপনাকে দেখলে তো মানুষের ভিড় হয়ে যায়, তো গরুর বাজারে এমনি পরি, ক্যাপ পরি, তারপর আশেপাশে সবাই থাকে, আর তারপর যাই, তারপরে যান। আর গরুর হাটে তো প্যারা হয় না ভাই। না না, কেন বলছিলাম যে গরুর হাটে তো গরু দেখার জন্য অনেক ভিড় হয়, সেখানে আপনি গিয়ে উপস্থিত হন, তাহলে আমি বেশি ভিড় হয়ে যায়। না আমি ভাই এরকম এক টাইমে যাই, কেউ থাকে না ভাই, আর পলায় বলে আমি যাই পিছনের সাইডে। আজকে আড্ডা দেওয়ার আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আপনার কাছে কারো কোনো প্রশ্ন আছে কিনা, আপনার ভক্তদের। অনেকে অনেক প্রশ্ন করেছে, কয়েকটা প্রশ্ন করতে চাই। যেমন দেবা রয় প্রশ্ন করেছে যে মানজিয়া এবং RS ফাহিম এই যে প্রেম করে সফল হয়ে গেল, বিয়ে করে ফেললো, তিনিও প্রেম করছেন, তা আপনাদের সফলতার গল্পটা তাই একটু শুনতে চায়, তার সঙ্গে একটু শেয়ার করবেন নাকি? মোটিভেশন চাচ্ছে, প্রেম করে সফলতা, আপনার সেই সফলতার গল্পটা সে একটু শুনতে চাইছিল আর কি। আমি কি করছি ভাই বুঝি, যে আপনি যে প্রেম করে সফল হয়ে গেলেন। আমি প্রেম করে কই সফল হইছি? আমি বিয়ে করে ফেলছেন, সংসার করে ওই বিয়ে, মানে প্রেম করে বিয়ে কেমনে করা যায়? হ্যাঁ, বা কিভাবে কি একটু জাস্ট বললো আর কি, যে ফাহিম ভাইয়ের কাছ থেকে আমি এই বিষয়ে একটু জানতে চাই। তার নাম হচ্ছে দেবা রয়। তো আমাদের ব্যাপারটা তো ভাই বাসা জানতো না, মানজিয়ার আম্মাও তো আমার বাসায় এখন আছে, তো আমাদের ব্যাপারটা জানতো দুই বাসায়। হ্যাঁ, তো ছোটো থাকতে তো এটা হয়ে গেছে জিনিসটা, মানে তখন কত বয়স আমার জানি মনে নাই, 19-এর ঘটনা তো এটা, 19। তারপর তো মনে করেন ওইটা হয়ে গেছিলো, তখন খেজুর খাওয়াই কিন্তু শেষ, বিয়ে ওটা তো শেষ। হ্যাঁ, তা আমাদের কিন্তু ভাই 1 বছরের ইয়া, জাস্ট 1 বছর প্রেম করেছিলেন? হ্যাঁ 1 বছরের। কিন্তু আপনার বেশি স্ট্রাগল করা লাগে না? না আমার তো স্ট্রাগল কোনো ব্যাপার ভাই, আমি তো ওর বাসায় দাওয়াত খেতে গেছি, আমার বাসায় দাওয়াত খেতে আসছে ভাই ভরপুর, আমরা তো এরকমই, মানে ফ্যামিলি পুরো মাইনা গেছে ভাই, পোলা বিয়ে করে ফেলছে, ঠিক আছে ফাইন, আলহামদুলিল্লাহ। জিনিসটা আমার বাসাটা হচ্ছে এরকম, ওর বাসাটাও এরকম, আচ্ছা ঠিক আছে ও করে ফেলছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। ফ্যান ফলোয়ার তো অনেক আপনার, এই ফ্যান ফলোয়ারদের, হ্যাঁ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দুইটাই বললাম। ফ্যান ফলোয়ারদেরকে নিয়ে একটু মজার কোনো গল্প শুনতে চেয়েছে হচ্ছে কাইয়ুম মল্লিক, যেটা আপনার মজাও লাগে, ভালো লাগে, কিংবা ইমোশনাল হতে পারে। আমার মানে একটা জিনিস কষ্ট লাগে, মানে আপনি বলেন না ফাহিমের বাসার নিচে যে পাওয়া যায় না, এই ব্যাপারটা ভাই আমি কিন্তু বাসা চেঞ্জ করতে, আপনি মনে রাখছেন সেটা 1.5 বছর আগে করছিলাম। 1.5 বছর আগে করছেন না? তো ভাই এখনো তো ভাই আমি নতুন বাসার নিচে না ভাই, এই বাসার নিচে আইসা দাঁড়ায় থাকে। এখন আপনি যখন আমার ফোন দিচ্ছেন, ঘুমের থেকে উঠছি সকালবেলা, একটা বাইরে ছিলাম, আসছি, আর আসার পরে ঘুমের থেকে উঠছি, আমার কাছে কষ্ট লাগে যখন মানুষগুলো দাঁড়ায় থাকে। আমি ওদেরকে যদি মানে কিছু ভিডিও করে বলতাম, প্লিজ ভাই তোরা আমার বাসার নিচে আসিস না, কয়টার দিকে আমি উঠি আমি নিজেও জানি না, আর আমার কেউ ঘুমের থেকে ডাকও দেয় না, যখন আমি ঘুমাই ভাই একবারে ভাই মনে করেন যে নাই, এই দুনিয়া এরকমভাবে ঘুমাই। তো এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে হয়েছে যখন আমি যে জেলায় যাই, ওই জেলাটা যে মনে করেন যে, মানে ওই জেলায় মনে করেন যে ঈদের একটা উৎসব আসে। ফাহিম ভাই আসছে? হ্যাঁ আমি আসছি ভাই, বাইক, গাড়ি, হুন্ডা, পোলাপান, হোটেল, ফুল, খাবার দাবার, মানে অনেক গিফটস, এগুলো নিয়ে যখন আমরা হোটেলের নিচে গেট টুগেদার করি বা কোনো একটা প্রোগ্রামে যাই বা যেখানে যাই, রাস্তাতে যেদিকেই যাই, সবাই যখন মানে একসাথে, সব একসাথে ভাই, মানে করেন যে আলাদা আলাদা ব্যাপারটা না, প্রত্যেক জেলায় মানে যারা আছে সবাই একসাথে যায়, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দ্যাটস ওয়াই সবসময় দেখেন আমি কিন্তু ঢাকার বাইরে থাকি প্রায় সময় ভাই, মানে মাসে মনে করেন আমার 15 দিন ঢাকার বাইরে, এটা কনফার্ম। তাই আমি ঢাকার বাইরে থাকি। এই লাস্ট কিছুদিন আগে কাপ্তাই থেকে আসলাম, কাপ্তাইতে মনে করেন যে আমি রিসোর্টে বাইরেতে পারিনি, সেখানে দেখলাম যে কাব্য ছিল মনে হয় না, কাব্যরা শহর অনেক, কাব্য ছিল। তো এই যে কোথাও ঘুরতে গিয়ে যে মন মতো ঘুরতেও পারেন না, কষ্ট লাগে না তখন? আফসোস লাগে না যে ঘুরতে আসলাম ঘুরতে পারলাম না? এটা একটু আফসোস লাগে। এবার আসাম বস্তি নামে একটা রোড আছে, ওই রাস্তায় ওই রাস্তায় বাইকটাই চালাই, তো অনেক সুন্দর রাস্তা, মানে কর্নারিং সুন্দর হয়, প্র্যাকটিস হয় ভালো। তো ওই জায়গায় আমি যেতে পারি নাই, কারণ আমি চিন্তা করলাম যে ওইখানে যদি আমি এখন বাইরে ওই বাইক নিয়ে, আমার পিছনে আরও 10টা বাইক নিয়ে যাবে, আর এগুলো যদি ওখানে পাহাড়ের থেকে পড়ে, তাইলে এই জিনিসটা আমার কাছে খুব ভয় লাগছে। দ্যাটস ওয়াই আমি ওখানে যাই নাই, পুরো প্ল্যান ক্যান্সেল করে দিচ্ছি ওই জায়গায়। বাট আমি যখন মনে করেন যে ফ্যামিলি টাইম স্পেন্ড করি, তখন কেউ জানেও না আমি কোন জায়গায় আছি, আমি কোথায় আছি, এগুলো আপডেট যাই কিন্তু 2 দিন পরে। কিন্তু আমি যে ভ্লগ করি, আমার যে রেগুলার লাইফ, আমি আজকে কই যাব, আমি কালকে কই থাকবো, যেটা আমি মানে একা আমার টিম নিয়ে আমি করতেছি, ওইটা সবসময় 24 আওয়ার্স আপডেটেড। আপনি আমার স্টোরি ঢুকলে পাবেন যে আমি কই আছি। মানে আমি বললাম যে ভাই আমি তো ঢাকার বাইরে, আমি তো ঢাকার বাইরে, স্টোরিতে ঢুকলে পাবেন আমি ঢাকার মধ্যে, আমি আপ টু ডেট থাকি ওই জায়গায়, মানে আমি। আচ্ছা, আর এমনিতে কোনো বিব্রতকর ঘটনা আছে কিনা শেয়ার করার মতো? বিব্রতকর মানে মানুষজন আসলাম, আমরা ছবি টবি তুললাম, সব মানে সময় দিতেছে, তো আপনি ছবি তুলেন না, কিন্তু আমি ওই জায়গায় আছি, এই কথাটা ভাই আমার কাছে বেশি আসে। কারণ দেখেন আপনি ছবি তুললেন না কেন, আমি ভাই আমি একটা মানুষের জায়গায় দাঁড়ায় আছি, তোমরা এখানে 500-600 মানুষ আছো, আমি সবার ক্যামেরার দিকে এমনি এমনি তাকাই, আমার তো তখন চেহারা অবস্থা খারাপ থাকে ভাই, একটা চাপের মধ্যে সব দিকে লুকস দেওয়া লাগে, লুকস তো এদিকেও আছে, এদিকেও আছে, এদিকেও আছে, উপরে নিচে সব দিকে লুকস আছে। তো হঠাৎ করে সাইড থেকে কথা তো শোনা যায়, এদিকে তাকান না, ছবিটা তুলেন না, এই মিয়া
ছবিটা তুলেন না, এমন কি হয়েছে? হ্যাঁ, বাপ বেড়ে গেছে, কিন্তু ভাই আমি ওই জায়গায় স্টিল দাঁড়ানো, এই জিনিসটা আমাকে এটা ভাই এটারে আমি টেগেল দিতেই পারি না। আসলে চাইলে তো কিছু করার থাকে না, কোন দিকে তাকাবেন নাকি? না না না, আমি যদি বলতাম ভাই তুই আমার সাথে একদিন ঘুর, তুই দেখ আমি কি বড় বিপদে থাকি, আমি কোনো জায়গায় ঝালমুড়ি খেতে যেতে পারি না, তুই দেখ ঝালমুড়ি এলা পরে আমার কাছে ঝালমুড়ি হচ্ছে, আমি জান আপনি আনতে জান গা ঝালমুড়ি গাড়ি ভেঙে হলাইব না। তবে আপনি একটা জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে যে বেশিরভাগ পোস্টে আপনি একটু লাভ রিয়েক্ট দেওয়ার চেষ্টা করেন। যেমন আমি মাঝে মধ্যে বিভিন্ন কারণে পোস্ট দিই, দেখি যে আপনার একটা রিয়েক্ট পাওয়া যায়, আমি একটু ভাবি যে বাচ্চারা তো ব্যস্ত থাকে, তার মধ্যেও একটা রিয়েক্ট দিয়ে গেল। আফরিন জাহান নামে একজন প্রশ্ন করেছে দুইটা, একটা হচ্ছে যে আপনার কয়টা বাইক, প্রথমে এই প্রশ্নটা করেছে, তাহলে কয়টা বাইক আপনার? আমার বাইক হচ্ছে এখন 5টা। এই পরের প্রশ্নটাই করছে যে এত বাইক দিয়ে আপনি কি করেন? ভাই এটা আমার বাড়ি এলেও কোশ্চেন করছে, মানুষ একজন বাইক 5টা দিয়ে কি করে। হ্যাঁ, আসলে এগুলো হচ্ছে আমার শখের বাইক, অ্যান্ড আমি মানে প্রত্যেকটা ব্র্যান্ডের বাইক, মানে বাংলাদেশে যেগুলো মানে টপ ব্র্যান্ড, মানে ওদের থেকে বাইক আমি কিনে নিচ্ছি। ফার্স্ট অফ অল এটার একটা রিজন আছে ভাই, যখন আমি স্টান্ট করতাম তখন তো আমার বাইক ছিল, একটা কোম্পানির বাইক ছিল, তখন আমার ভাই ইউটিউবে সাবস্ক্রাইবারও ছিল না, তারপর মনে করেন যে এত টাকা পয়সাও ছিল না হাবি যাবি, তখন কি করতাম ভাই, স্পন্সরশিপ লেটার মেইল করতাম, প্লিজ স্পন্সর মি, আই এম স্টান্ট রাইডার, এগুলো লিখে টেকে সুন্দরভাবে আমি মেইল পাঠাইতাম ভাই, কেউ রিপ্লাই দিত না ভাই। প্রত্যেক বড় বড় কোম্পানির আমি রিপ্লাই দিচ্ছি, মানে মেইল পাঠাইছি, হ্যাঁ মেইল পাঠাইছি ভাই। এগুলো মনে হয় আমার মেইল বক্স থাকলে এখন খুঁজে যা পাওয়া যাবে ভাই, আমি রাখি না। তারপরে একটা টার্গেট হলো জীবনে কোনোদিন টাকা হইলে প্রত্যেকটা ব্র্যান্ডের বাইক আমি কিনে ফেলবো, তা আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা ব্র্যান্ডের বাইক আমি কিনে ফেলছি। কিনে ফেলার পরে এখানে আবার কাহিনী আছে, তবে এতগুলো ব্র্যান্ডের বাইক দিয়ে আপনি করেন কি? ধরেন আমি একটা কমফোর্ট রাইডে যাব, মনে করেন আমি একটা কমফোর্ট রিল্যাক্স রাইডে যাব, রিল্যাক্সে তখন আমি একটা বাইক আছে সিবিআর চালাই আমি, সাদা কালারের। যখন আমার ব্রেকিং পারফরমেন্স একটু লুক টুক অ্যাগ্রেসিভ, মেয়েরা R15 একটু বেশি পছন্দ করে, আচ্ছা, তো তখনই আমি R15টা নিয়ে বেরোই। বাসায় জানেন এটা যে কেন আপনি R15 চালান? না না, এটা সবাই জানে, এটা তো দেখে না পোস্ট, এই জিনিসটা, এটা তো এই জিনিসটা একটা ভাইরাল পোস্ট, মেয়েরা R15 পছন্দ করে, তখন হচ্ছে আপনি R15 নিয়ে যান? নিয়ে যাই না ভাই, আমি চালাই আর কি, মানে একটু আশেপাশে। তাহলে কখন চালান? আর 4V দিয়ে আমি স্টান্ট করি। আর যখন আমার মন খারাপ থাকে তখন আমি আর ইয়েলো কালার একটা বাইক আছে বাম্বেল বি GSX-R, এটা হচ্ছে ফাস্টেস্ট বাইক, ওইটা GSX-R, ওইটা মাঝে মাঝে চালাই, কিন্তু এটা খুবই কম চালাই, চালানোই হয় না। আর আরেকটা যেটা রাফসান গিফট করছে বিয়েতে, ওই পালসার N250, এটা নিয়ে তো অনেক কাহিনী হয়েছে, এই যে আপনার বাইক চুরি হয়ে গেছে, কত কিছু হয়ে গেল। এটা রোজার মাসে হয়েছিল তো, ইফতারের টাইমে ঘটনাটা ঘটেছে, বেচারাগুলো ইফতার করছিল আপনার বাহিরে, এটাই কষ্ট লাগছে। পরে আমি আবার যদিও খাওয়াইছি এদেরকে নিয়ে সবগুলো, আয় আয় ভাই, কষ্ট করছে ভাই প্রচুর, এই এফোর্ট, ওরা অনেক এফোর্ট দিছে ভাই এটাতে। না, এটা বাদও একটা বিষয় হচ্ছে, অনেকেই ভাবে যে কন্টেন্ট ক্রিয়েটররা যে কন্টেন্ট বানায়, এটা মনে হয় যে ফোনটা হাতে নেয়, বানায় আর ইউটিউবে ছেড়ে দেয়। ভাই পেছনে গল্প আসলে অনেক ভাই, পিছনে একটা ইউটিউবারের মানে স্ট্রাগল কি পরিমাণ। ধরেন আমার লাস্ট কিছু ভ্লগ আপলোড হয়েছে, ভ্লগটা শুরু হয়েছে ভাই 48 ঘন্টা, 48 ঘন্টা শুট হয়েছে, 48 ঘন্টা। ভাই মনে করেন যে ঘুমের তুইটাও ক্যামেরাটা নিতে হইব, বাট আমাদের ভ্লগগুলো কি, আপনার একটা সিনের পর আরেকটা সিন করতে হবে, আপনি যদি ওই সিনের পর অন্য সিন দেন, এডিটর একটা প্যাচ লাগাই ফেলে, ভাই বুঝাই দিত এই সিনটা, এরকম অনেক ঘটনা ঘটে যায়। তো আমার ক্যামেরা থাকে গোপ্রো, যেটাতে আমি মোটো ভ্লগ করি, তারপর থাকে একটা মেইন ক্যামেরা, তারপর একটা সাইড ক্যামেরা, যদি বাই চান্স শ্যুট মিস হয় ব্যাকআপ, এই 3 ক্যামেরা মিলে ওই এডিটরের যে ভ্লগ করছে তার আবার সেই এফোর্ট দেওয়া লাগে বুঝানো, ভাইয়া এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, তো ভাই এডিট করতে লাগে 24 ঘন্টা। ওইটা দিয়ে তারপর আমরা একটা ভ্লগ আপলোড করি, তারপর আমরা বলি সন্ধ্যা 7টা বাজে ভ্লগ আসবে ইউটিউব চ্যানেলে। আপনারা তো 30 মিনিটের ভ্লগটা দেখে শেষ, 30 মিনিটে শেষ ভ্লগ, আপনার জীবনে 30 মিনিট চলে গেছে, একটা ভ্লগ দেখছেন, কিন্তু আমাদের জীবনে 48 ঘন্টা চলে গেছে। আচ্ছা, এবার একটু এই যে কন্টেন্ট বানাচ্ছেন, রাফি জিজ্ঞেস করেছে কন্টেন্ট ক্রিয়েটিং ছাড়বেন কবে? কন্টেন্ট ক্রিয়েটিং যখন আমি একটা ভালো বিজনেসম্যান হয়ে যাবো তখন ছেড়ে দিব ইনশাআল্লাহ। সেটা কি ধরনের বিজনেস করার ইচ্ছা আপনার? আমি তো ভাই সব ধরনের বিজনেস করার ইচ্ছা, আমি যেদিকে পাই ব্যবসা ওইদিকেই মানে গুতাগুতি করি। আপনার আম্মু তো ভালো আছে ইনশাআল্লাহ? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। শাহেদ ভাই জানতে চাইছে যে আপনি আপনার আম্মুর কাছে লাস্ট মিথ্যা কথা বলছেন কবে? বললি নাই মনে হয় ভাই, ভাই অনেক দিন হয়ে গেছে, ছোটবেলায় বলছি। এর মধ্যে মিথ্যা বলেন নাই? না, তা বলা প্রয়োজন পড়ে না আর কি। প্রশ্ন করছে যে লাস্ট কবে মিথ্যা কথা বলেছে? না ভাই, আমি যা করি সব জানি। ঠিক আছে, মানে আমি বাসা থেকে রাতের বেলা 2টার দিকেও বেরিয়েও জানে, সবার সামনে দিয়ে বেরিয়ে ভাই। এখনো কি বকা টকা দেয় নাকি, এই এত রাতে কই যাস? এটা আসলে দেয়, যে এত রাতে আসলে দেয়, রাস্তায় ঘুরে